নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত জানাই ফিনলিঙ্গো একাডেমিতে। আজকে আমাদের লার্নিং এপিসোডের ফোর্থ ভিডিও। প্রথম ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম হাউ টু বিট ইনফ্লেশন বাই ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং। সেখানে কিভাবে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন ট্রেডিং এবং ইনভেস্টিং এর মাধ্যমে, সে ব্যাপারে আমি ডিটেল ডিসকাস করেছি। যদি সেই ভিডিও না দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব একবার সেই ভিডিওটাকে দেখুন। তার পরবর্তীতে আমি পরের এপিসোডে ডিসকাস করেছি কিভাবে আপনি স্টক মার্কেটে কাজ শুরু করতে পারেন। তার পরবর্তীতে ফরেক্স মার্কেট এবং যে আরেকটি প্ল্যাটফর্ম, তার যে বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সেই মার্কেটের যে বেসিক নলেজ, সেটার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো আমার রিকোয়েস্ট, আপনারা যারা শিখতে চাইছেন মার্কেটটা সম্বন্ধে বা প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাইছেন, তারা একবার এপিসোড ওয়াইজ আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একবার দেখে আসুন। তাহলে এই কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখন আমরা আজকের থেকে এপিসোড ওয়াইজ আমরা শুরু করছি ট্রেডিং আপনি কিভাবে করতে পারেন। অর্থাৎ আপনি শেয়ার মার্কেট হোক, কমোডিটি মার্কেট হোক বা ফরেক্স মার্কেট হোক, এখানে কাজ করতে গেলে এখানে দু ধরনের কাজ আমরা করে থাকি। প্রথম, আমরা ট্রেডিং করি এবং দ্বিতীয় আমরা ইনভেস্টমেন্ট করি। ট্রেডিং বলতে আমরা বুঝি শর্ট টার্ম প্রাইস যে মুভমেন্ট করে, সেই প্রাইস মুভমেন্টকে ক্যাপচার করা। এখানে আমরা বিভিন্ন রকম ভাবে ট্রেডিং করতে পারি। যেমন আমরা ইন্ট্রাডে ট্রেড করতে পারি, আমরা সুইং ট্রেড করতে পারি। ইন্ট্রাডে ট্রেড কাকে বলে? যেটা আমরা দিনের দিনে কোনো একটা পজিশন আমরা যদি হোল্ড করি, দিনের দিনে সেই পজিশনকে এক্সিট করে আমরা প্রফিট বুক করি, তাকে আমরা বলি ইন্ট্রাডে। মানে দিনের দিনে যে কাজ হয় সেইটাকে আমরা বলি ইন্ট্রাডে ট্রেডিং। আর যদি আমরা কোনো পজিশন, সেটা যে কোনো ইনস্ট্রুমেন্টে হতে পারে, স্টক হতে পারে, কমোডিটি হতে পারে, বা আপনার ফরেক্স হতে পারে, সেখানে যদি পজিশনকে আমরা মোর দ্যান ওয়ান ডে হোল্ড করি, একদিনের বেশি যদি পজিশন হোল্ড করি, সেটা হতে পারে 4 দিন, 5 দিন, হতে পারে 10 দিন, হোল্ড করে তারপরে যখন আমরা প্রফিট বুক করে বেরোই, তখন সেটাকে আমরা বলি সুইং ট্রেডিং। তো আপনি যে ধরনের ট্রেডিংই করুন না কেন, ইন্ট্রাডে করুন বা সুইং ট্রেডিং করুন, সেক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হয় বা বুঝতে হয় সেটা হচ্ছে প্রাইস অ্যাকশনটা আমাদের খুব ভালো করে বুঝতে হয়। কারণ প্রাইজের অ্যাকশন যদি আমরা না বুঝতে পারি, তাহলে প্রাইসকে আমাদের প্রেডিক্ট করাটা আমাদের মুশকিল। তার ফলে এই প্রাইস অ্যাকশন বেসড যে টেকনিক্যাল অ্যানালিসিস পার্ট, সেই পার্ট নিয়ে এপিসোড ওয়াইজ আমি একের পর এক 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 করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, যেটা আপনাদের নলেজটাকে অনেক বেশি শার্প করবে এবং আপনারা বুঝতে পারবেন যে এই মার্কেটে আপনি কিভাবে প্রাইসকে প্রেডিক্ট করবেন, কিভাবে প্রাইসকে বুঝবেন যে সেই প্রাইসটা কিভাবে আপনাকে বা কোন দিকে মুভমেন্ট করে। তো সেইখানেই আমাদের প্রথম আজকের এপিসোড। এই এপিসোডে আমরা ডিসকাস করব যে প্রাইস অ্যাকশন বুঝতে গেলে আপনাকে কোন কোন জিনিসগুলো বুঝতে হয়। দেখুন, আজকের দিনে সবচেয়ে সুবিধা হচ্ছে আজকের অনলাইন বা ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের যুগে সবচেয়ে বড় যেটা আমাদের কাছে আশীর্বাদ, সেটা হচ্ছে আজকে আমরা বাড়িতে বসেই আমরা কিন্তু মার্কেটকে প্রেডিক্ট করতে পারি। সেই ধরনের টুলস গুলো কিন্তু এই মার্কেটে আমাদের কাছে আছে। সেই বিভিন্ন রকম টুলস, যেগুলোকে আমরা বলি টেকনিক্যাল টুলস, যেটা দিয়ে আমরা প্রাইস অ্যাকশনকে বুঝতে পারি। তো সেইখানেই প্রথম এপিসোডে আজকে আমরা বোঝার চেষ্টা করব যে প্রাইস অ্যাকশনে কি কি প্রথম থেকে আমাদের জানতে হবে। তো আমি একটু শেয়ার করছি আমার হোয়াইট বোর্ড আপনাদের বোঝানোর সুবিধার্থে, যে কি আমাদেরকে প্রথম কি কি স্টেপ অনুযায়ী আমাদের বিভিন্ন রকম যে প্রাইস অ্যাকশন মেথডস, সেগুলো আমরা কিভাবে স্টাডি করব। তাহলে প্রথম আমরা যেটা ডিসকাস করছি, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশনের প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ট্রেন্ড অফ দ্য প্রাইস। যেটাকে আমরা বলি ট্রেন্ড অফ প্রাইস, মানে প্রাইসের ট্রেন্ড। যে কোনো প্রাইস, সেটা স্টক, কমোডিটি বা কারেন্সি যাই হোক না কেন, যে কোনো প্রাইসই আপনি দেখুন না কেন,
সেই প্রাইসে আমরা প্রথম যেটা দেখতে পাই সেটা হচ্ছে, যেটা আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে আমার ট্রেন্ড অফ দ্য প্রাইস। তো ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? প্রাইস কোন দিকে মুভমেন্ট করছে, আপ মুভ করছে, ডাউন মুভ করছে, বা কোনো একটি পার্টিকুলার রেঞ্জের মধ্যে কাজ করছে। তাহলে প্রথম যে ট্রেন্ড আমরা বলি, যাকে আমরা বলি, আমরা প্রাইসের মধ্যে তিন ধরনের ট্রেন্ড দেখতে পাই। যেটা একটাকে বলি আমরা আপ ট্রেন্ড, সেকেন্ড যে ট্রেন্ড আমরা দেখতে পাই দ্যাট ইজ কল্ড ডাউন ট্রেন্ড, এবং থার্ড যে ট্রেন্ড আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি সাইডওয়েজ বা কনসোলিডেশন। সাইডওয়েজও বলতে পারি, কনসোলিডেশনও বলতে পারি, অথবা আমরা একে চপি মার্কেটও বলে থাকি। এখন এই তিন ধরনের ট্রেন্ডই আমরা প্রাইসে দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, টেকনিক্যালি আমরা কিভাবে বুঝবো কোনটা আপ ট্রেন্ড? আপ ট্রেন্ড মানে এমন নয় যে প্রাইস সোজা উপরে উঠছে, সেটাকে আমরা আপ ট্রেন্ড বলি। বা ডাউন ট্রেন্ড মানে এই নয় যে প্রাইস সোজা নিচে নামছে, দ্যাট ইজ কল্ড ডাউন ট্রেন্ড। তাহলে টেকনিক্যাল ভাষায় আপ ট্রেন্ড তার একটা সংজ্ঞা আছে, ডাউন ট্রেন্ডের একটা সংজ্ঞা আছে, বা সাইডওয়েজ বা কনসলিডেশন তারও একটা সংজ্ঞা আছে। তো আসুন আগে বুঝি যে আপ ট্রেন্ড বলতে আমরা কি বুঝি। যখন প্রাইস আপ ট্রেন্ড বলতে আমরা বুঝি যে প্রাইস যখন হাইয়ার হাই, হাইয়ার হাই এবং হাইয়ার লো ক্রিয়েট করে চলে, হায়ার হাই এবং হায়ার, এটাকে আমরা বলি মার্কেট স্ট্রাকচার। মানে মার্কেটের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী যদি কোনো প্রাইসে আমরা দেখতে পাই যে প্রাইস হায়ার হাই এবং হায়ার লো এটা ক্রিয়েট করে চলেছে, তখন সেটাকে আমরা বলি আপ ট্রেন্ড। কেমন? সেটাকে একটা ছবি দিয়ে আগে বোঝাই। এইটা হচ্ছে প্রাইস, ধরুন উপরে গেল, একটা হাই বানানো। তো হাই বানানোর পরে প্রাইস আসছে, এসে কি করছে, নিচে যে প্রাইসের যে মেইন মুভমেন্ট তার এগেনস্টে একটা মুভমেন্ট করলো, সেটাকে আমরা বলছি যে রিট্রেসমেন্ট, বা আমরা বলতে পারি পুল ব্যাক। এবং পুল ব্যাক করার পরে সে কি করলো, আবার নতুন একটা হাই ক্রিয়েট। এবং এইভাবে প্রাইস কি করছে বারংবার, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রাইস বারংবার কি করছে, হায়ার হাই এবং হায়ার, এটা ক্রিয়েট করে চলছে। এইটাকে আমরা যদি হাই ধরি, যেমন এই জায়গায় আমরা এটাকে যদি বলি হাই, এটা প্রাইসের মুভমেন্টে, তাহলে আমরা এই যে পুল ব্যাক বা রিট্রেসমেন্ট হয়েছে, এটাকে আমরা বলবো হায়ার লো। ঠিক সেরকমই তার উপরে যখন নতুন একটা হাই বানাচ্ছে, হাই এর উপরে যখন নিউ হাই বানাচ্ছে, দ্যাট ইজ কল্ড হায়ার হাই। এবং আবার যখন এই যে হায়ার লো তার থেকে উপরে গিয়ে আবার একটি লো ক্রিয়েট করছে, নতুন একটা লো, দ্যাট ইজ কল্ড হায়ার এইচ এল। তো এইভাবে প্রাইস যখন হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে করে চলে, তখন এটাকে আমরা বলি আপ ট্রেন্ডে। প্রাইস কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক সেরকমই যদি ঠিক উল্টোটা আমরা দেখতে পাই, যখন প্রাইস লোয়ার হাই, লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো এইটা ক্রিয়েট করে চলে, এই স্ট্রাকচার মেনটেন করে, তখন এটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড। মানে প্রাইস ওভারঅল ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। কিভাবে? সেটা যদি আমরা দেখি, লো, তারপরে দেখুন যখন প্রাইস আবার, এটাকে আমরা বলি পুল ব্যাক বা রিট্রেস, আবার একটা নতুন লোয়ার হাই ক্রিয়েট করলো, পরে আবার একটি লোয়ার লো ক্রিয়েট করলো, এবং তারপরে যখন প্রাইস আবার একটা লোয়ার ক্রিয়েট করছে, লোয়ার হাই বানাচ্ছে এবং লোয়ার লো ক্রিয়েট করছে, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা বলি যে ডাউন ট্রেন্ড। তাহলে আমরা ডাউন ট্রেন্ডে কি দেখতে পাচ্ছি? এটাকে যদি আমরা লো বলি, তাহলে সে পুল ব্যাক বা রিট্রেসমেন্টের পরে যে একটা হাই বানাচ্ছে, এটাকে আমরা বলছি লোয়ার হাই। এবং আবার যখন নতুন একটি লো বানাচ্ছে, তখন এটাকে আমরা বলছি লোয়ার লো। এবং আবার একটি হাই বানাচ্ছে, এবং যে হাইটা আগের হাই থেকে নিচে, তাকে আমরা বলছি লোয়ার হাই। রাইট? তাহলে এই যে স্ট্রাকচার, মার্কেটের মেইন এই দুটো স্ট্রাকচার, তাহলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। এছাড়া থার্ড একটি আমরা যে স্ট্রাকচার পেয়ে থাকি বা ট্রেন্ড পেয়ে থাকি, যাকে আমরা বলে থাকি চপি মার্কেট বা কনসোলিডেশন। তখন মার্কেট কিভাবে চলে? তখন জেনারেলি মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকে। রেঞ্জ বলতে
না খুব বেশি উপরে যায়, না খুব বেশি নিচে আসে। মানে বলতে পারেন, আমরা এক কথা এটাকে যদি বলি, বেশিরভাগ সময় যখন প্রাইস ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো, এইভাবে যখন মুভমেন্ট করে এবং একটি রেঞ্জের মধ্যে মুভমেন্ট করে, যখন সে কি করছে, ইকুয়াল হাই এবং ইকুয়াল লো ক্রিয়েট করছে, তখন এইটাকে আমরা বলি যে কনসোলিডেশন, বা বলতে পারেন যে এইটাই হচ্ছে চপি রেঞ্জ বা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট। তাহলে তিন ধরনের আমরা ট্রেন্ড পেলাম, যে প্রথম ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, দ্বিতীয় ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, এবং তৃতীয় ট্রেন্ড যেটা, সেটা হচ্ছে আপনার চপি বা কনসোলিডেশন ট্রেন্ড, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব যে এই ট্রেন্ডটাকে একটু চার্টের মধ্যে গিয়ে আমরা একটু বুঝি, যে ট্রেন্ড কিরকম ভাবে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এগুলো বোঝা যায়। আসুন আমি একটু চার্ট শেয়ার করি আপনাদের সঙ্গে, একটি কারেন্সি চার্ট প্রথমে শেয়ার করি, যেখানে ওভারঅল ট্রেন্ড কিভাবে আমরা ফাইন্ড আউট করব সেটা আমরা আগে প্রথমে দেখে নিই। দেখুন, আমি একটি চার্ট আপনাদের সামনে ওপেন করেছি। এটি কারেন্সি পেয়ার জিবিপি ইউএসডির একটি চার্ট, এবং যে চার্ট আপনাদের জ্ঞাতার্থে জানাই, যারা একদম নতুন তাদের জন্য জানাই, যে চার্ট যে থাকে, সেই চার্ট আমরা বিভিন্ন টাইম ফ্রেম মাধ্যমে চার্টকে আমরা অ্যানালিসিস করি। বিভিন্ন টাইম ফ্রেম মানে এখানে আমরা 1 মিনিট থেকে শুরু করে 1 মাস, মানে এখানে যে জিনিসগুলো আছে, যা আপনারা দেখছেন সবুজ বা লাল, এগুলোকে আমরা বলি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের ব্যাপারে আমি আসছি পরবর্তী। তো এই ক্যান্ডেল চার্ট বা ক্যান্ডেল স্টিক চার্ট যেটা আছে, এই চার্ট আমরা 1 মিনিট থেকে 1 মাস সময়ের মধ্যে কিন্তু আমরা একে দেখতে পাই। যেমন এইখানে এই মুহূর্তে যদি আপনারা দেখেন, আমার কারসার এটা 1 ঘন্টা দেখাচ্ছে। আমরা যদি এটাকে কনভার্ট করি, তো অর্থাৎ এখানে 1 ঘন্টা দেখাচ্ছে, ইন দ্য সেন্স এখানে যে ক্যান্ডেলস গুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায় কি ক্যান্ডেল তৈরি হচ্ছে। ঠিক সেই জায়গার থেকেই আমরা এটাকে 1 মান্থে যদি কনভার্ট করি, তাহলে এখানে আমরা যে চার্ট গুলো দেখতে পাবো, যে ক্যান্ডেলস গুলো, সেগুলো হচ্ছে মান্থলি ক্যান্ডেল, বা এক এক মাসে এক একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক সেরকমই আমরা যদি 1 ডে কনভার্ট করি, তাহলে এখানে আমরা যে ক্যান্ডেলস গুলো দেখতে পাচ্ছি, এগুলো ডে ক্যান্ডেল, বা এখানকার যে ট্রেন্ড যদি বলেন ওভারঅল, সেটা ডে ট্রেন্ড। ওকে, আশা করি আপনাদের এটা বোঝাতে পারলাম। এবার দেখুন, আপনাদেরকে বোঝাই আপ ট্রেন্ড বলতে কি আমরা বুঝি। দেখুন, এই জায়গার থেকে যদি আমরা স্টার্ট করি, ঠিক যেখান থেকে আপনি আমার কারসার দিচ্ছেন, এই জায়গার থেকে যদি শুরু করি, খুব ভালো করে যদি দেখেন, তাহলে প্রাইসের মধ্যে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। দেখুন, হাই তৈরি করেছে, হায়ার লো তৈরি করছে, আবার দেখুন হায়ার হাই তৈরি করছে, হায়ার লো তৈরি করছে, আবার হায়ার হাই তৈরি করেছে, আবার দেখুন হায়ার লো তৈরি করছে, তারপর আবার হায়ার হাই তৈরি করেছে, আবার হায়ার লো তৈরি করছে, আবার হায়ার হাই তৈরি করেছে। তো এই যে যতক্ষণ এইভাবে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে চলেছে, ততক্ষণ বুঝতে হবে যে প্রাইস আপনার আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক এর উল্টো আপনারা যদি দেখি, তাহলে প্রাইস এখানে আপনারা যদি দেখেন, তাহলে প্রাইস ঠিক উল্টো ভাবে মুভমেন্ট করছে। এখানে একটা হাই ছিল, ফার্স্ট প্রাইস একটা এখানে লো ক্রিয়েট করছে, এবং তারপর দেখুন লোয়ার হাই ক্রিয়েট করছে, তারপরে আবার লোয়ার লো ক্রিয়েট করছে, আগেইন লোয়ার হাই, তারপরে আবার লোয়ার লো, আবার লোয়ার হাই, তারপরে আপনি দেখুন আবারও লোয়ার লো ক্রিয়েট করছে, করার পরে এরপরে সে আবার এখান থেকে প্রাইস ধীরে ধীরে উপরে যাচ্ছে। এখন এর মধ্যে আরো ইন ডিটেইল আমাদের কনসেপ্ট আছে, যে এই যে প্রাইসের মধ্যে রিভার্সাল বা পুল ব্যাক কিভাবে হয়, সেগুলো একটা ডিসকাশন বা জানার বিষয় আছে। তো যাই হোক, আমি যেটা এখন আজকের সেশনে যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, সেটা হচ্ছে যে ট্রেন্ড অফ দ্য প্রাইস। তাহলে আমরা এখানে দুটো ট্রেন্ড দেখলাম, যেখানে প্রাইস কি করছে, হায়ার হাই হায়ার লো বানাচ্ছে, যখন তখন আমরা বলছি ওটা আপ ট্রেন্ড। কিন্তু যখন প্রাইস লোয়ার হাই এবং লোয়ার লো বানাচ্ছে, তখন সেটা হচ্ছে আমাদের কাছে ডাউন ট্রেন্ড। ঠিক সেরকম ভাবেই আমরা যদি এই পার্টটার দিকে নজর করি, এখানে দেখুন প্রাইস একটা জোনের মধ্যে রয়েছে, না উপরে বেশি গেছে, না আপনার নিচে খুব একটা বেশি এসছে, মানে একটি রেঞ্জকে দেখুন অনেকটা সময় ধরে কি করেছে, প্রাইস একটা রেঞ্জের মধ্যে সামান্য একটু উপরে গেছে, সামান্য একটু নিচে এসছে। এইভাবে করতে 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 তার পরবর্তী সময় প্রাইস নিচের দিকে গেছে, এবং নিচের থেকে উপরে গেছে, উপর থেকে নিচে গেছে, এইভাবে প্রাইস কিন্তু মুভমেন্ট করছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে আগের যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই মুভমেন্টটাকে কিন্তু আমরা বলছি, বা এই যে জোন, এই যে ট্রেড, এই যে এখানে
প্রাইসের মুভমেন্ট বা ট্রেন্ড, এটাকে আমরা বলছি কনসলিডেশন, বা বলতে পারেন চপি ট্রেড, বা বলতে পারেন রেঞ্জ বাউন্ড মার্কেট, মানে একটি রেঞ্জের মধ্যে প্রাইস এখানে মুভমেন্ট করেছে। তাহলে এই যে তিনটে ট্রেন্ড আমরা দেখছি অ্যাজ এ ট্রেডার, এবার আমার ট্রেন্ড ফাইন্ড আউট তো আমরা বুঝলাম, তাহলে অ্যাজ এ ট্রেডার এখানে আমরা কিভাবে তাহলে কাজ করব? দেখুন, অ্যাজ এ ট্রেডার আমরা দুভাবে কাজ করতে পারি, বা একজন ট্রেডারের দু রকম অপরচুনিটি হয় ট্রেড করার। তাহলে প্রথম অপরচুনিটি কি, ধরে নিন এই যে প্রাইসটা আপনারা যেটা দেখছেন, প্রাইস যখন এখান থেকে এই জায়গায় মুভমেন্ট আসলো, এটা রিট্রেসমেন্ট হতে পারে, বা এটাকে রিট্রেসমেন্টই বলছি আমরা। তো এই যে রিট্রেসমেন্ট হচ্ছে, এখানে আমরা দুভাবে এই মার্কেটে কাজ করতে পারি। যদি আমরা ইন্ট্রাডে বেসিস করি, তাহলে প্রাইস যখন আপনার একদম এই জায়গায় আসছে, একদম একটি মুভমেন্ট করার পরে, এবং সেখানে যদি আমরা কোনো সিগন্যাল পাই এই জায়গা থেকে যে এখান থেকে প্রাইস এখন নিচে যাবে, যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা উপর থেকে এই পয়েন্ট থেকে আমরা কি করতে পারি, আমরা শর্ট সেল করতে পারি, যেটাকে আমরা বলি যে আমরা এখান থেকে সেল এন্ট্রি করলাম, উপর থেকে বিক্রি করলাম। এবং তারপরে যখন আবার নিচে আসার পর, যখন কোনো একটি এখানে একটা লেভেলে আসার পরে, যখন আমরা যদি বুঝতে পারি, আমাদের কাছে সেই টুলস গুলো আছে, সেগুলো আমি আসছি এক এক করে, যে এখান থেকে প্রাইস আবার উপরের দিকে যাবে, তাহলে এই যে শর্ট সেল আমরা নিয়েছিলাম, সেই শর্ট সেলটাকে কি করতে পারি, এখানে আমরা এক্সিট করতে পারি প্রফিট বুক করে, এবং নতুন একটি এখান থেকে পজিশন ওপেন করতে পারি, বাইং পজিশন। নতুন একটা বাইং পজিশন আমরা এখান থেকে নিয়ে আমরা কি করতে পারি, আবার এই যে এতটা প্রাইস মুভমেন্ট করলো, এই মুভমেন্টটাকে আমরা ক্যাপচার করতে পারি। এবং একজন প্রাইস অ্যাকশন ট্রেডার বা একজন ট্রেডার হিসেবে এটাকে আমরা বলি কি, রিভার্সাল ট্রেড, রিভার্সাল। এবার রিভার্সাল মানে, রিভার্সালের যে কনসেপ্ট, প্রাইজের ওভারঅল রিভার্সাল, সেটা কিন্তু অনেক বৃহত্তর কনসেপ্ট, সেটাতে আমরা পরবর্তী কোনো এপিসোডে আমরা আসবো। কিন্তু প্রাইজের রিভার্সাল ইন নর্মাল সেন্স আমরা যেটা বলতে চাই, যে প্রাইজের দুটো মুভমেন্ট হয় জেনারেলি, আপ মুভ বা ডাউন মুভ। তাহলে আপ মুভে, সে ফর এক্সাম্পল প্রাইস এই আপ মুভ করছিল, এই আপ মুভ থেকে যখন এই নিচে এগেনস্ট দ্য মুভ করছে, মানে মেইন মুভমেন্টের এগেনস্টে, তাহলে এটাকে আমরা বলছি রিভার্সাল। আবার এই যে প্রাইস নিচে পড়ছিল, এটাকে আমরা বলছি ডাউন মুভ। ডাউন মুভ থেকে যখন প্রাইস আবার আপ মুভের দিকে যাচ্ছে, এটাকেও আমরা বলছি রিভার্সাল। এবং অ্যাজ এ ট্রেডার আমাদের এই যে যখন আপ মুভ থেকে ডাউন মুভ যাওয়া, বা ডাউন মুভ থেকে আপ মুভে যায়, তখন যে প্রাইসকে আমরা ক্যাপচার করি, সেটাই আমাদের ট্রেডিং এর প্রথম লক্ষ্য, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, প্রাইস অনেক সময় আপনারা একটা জিনিস নিশ্চয়ই এখানে খেয়াল করছেন, যে যখন রেঞ্জ বাউন্ড থাকছে, প্রাইস একটা জোনের মধ্যে ট্রেড করছে, তখন সরি, তখন দেখা যাচ্ছে যে প্রাইস কোনো একটা সময় এসে কি করছে, ব্রেকআউট দিচ্ছে। মানে হয় নিচের দিকে পড়ছে, অথবা এই জায়গা থেকে হয়তো উপরেও গেলেও যেতে পারে। তাহলে নিচে যাচ্ছে বা উপরে যখন রেঞ্জকে ব্রেক করছে, তখন সেটাকে আমরা বলি ব্রেকআউট। এবং তখন যে ট্রেড আমরা প্র্যাকটিস করি, সেইটাকে বলা হয় ব্রেকআউট ট্রেড। তাহলে একজন ট্রেডার মূলত দুটো কাজ করে, এক রিভার্সাল ট্রেড করে, এবং দুই নম্বর কাজ হচ্ছে ব্রেকআউট ট্রেড করে, বা সেই প্রাইজের মধ্যে অ্যাজ এ ট্রেডার আমরা সেই অপরচুনিটি গুলোকে আমরা ফাইন্ড আউট করি। তো এখন যেমন প্রথম যেটা বিষয়বস্তু আমাদের বোঝার, সেটা হচ্ছে এই যে ব্রেকআউট হবে বা রিভার্সাল হবে, সেটা আমরা কিসের মাধ্যমে বুঝবো। তাহলে প্রথম কথা বলি, এই যে মার্কেট আমাদেরকে সমস্ত কিছু আমরা চার্টের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। এবং চার্টের মধ্যে প্রথম যে জিনিসটা আমাদেরকে মার্কেটের সম্বন্ধে বলে, যে মার্কেটে রিভার্সাল আসবে নাকি ব্রেকআউট আসবে, এইটা আমরা বুঝতে পারি যে টুলস এর মাধ্যমে, সেই টুলসটাকে আমরা বলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এতটা ইম্পর্টেন্ট যে মার্কেট সম্বন্ধে 70% ইনফরমেশন কিন্তু আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নই আপনাকে দিয়ে থাকে। কারণ ক্যান্ডেলস্টিক এমন একটা জিনিস যেটা বায়ার এবং সেলার, কারণ আমরা জানি এই মার্কেটে দু শ্রেণীর লোকই আমরা দেখতে পাই। এক, বায়ার বা যাদেরকে আমরা বলি বুলস, যারা ভাবে যে ভবিষ্যতে প্রাইস বাড়বে এবং তার জন্য তারা কিনে কাজ করে। এবং সেকেন্ড হচ্ছে বিয়ার্স, বা যারা বিক্রি করে কাজ করে। কেন? তারা ভাবে যে প্রাইস নিচে পড়বে। তো দে আর দ্য বিয়ার্স। তাহলে এই বুলস এবং বিয়ার্স, বা বলতে পারেন অন্য কথায় বায়ার সেলার,
এদের মধ্যে প্রতিনিয়তই কিন্তু ফাইটিং মার্কেটের মধ্যে চলতে থাকে, এবং সেই সাইকোলজি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ক্যান্ডেল স্টিক তৈরি হতে থাকে। আমাদের চার্টিং এর মধ্যে বিভিন্ন রকম চার্টিং আমাদের আছে, যেমন ক্যান্ডেল স্টিক চার্ট আছে, লাইন চার্ট আছে, বার চার্ট আছে, রেনকো চার্ট হয়, কাগি চার্ট হয়। বিভিন্ন রকম চার্টিং সিস্টেম আছে যার মাধ্যমে আমরা মার্কেটকে স্টাডি করতে পারি। কিন্তু এতগুলো চার্টের মধ্যে 98% অফ দ্য ট্রেডার্স অল ওভার ওয়ার্ল্ড তারা কিন্তু প্রেফার করে ক্যান্ডেল স্টিক চার্টকে স্টাডি করার জন্য। কেন? তার পিছনে কারণ একটাই, ক্যান্ডেল স্টিক চার্ট এমন একটি চার্ট যেখানে অনেক সহজে মার্কেটকে স্টাডি করা যায়। এবার তাহলে আমাদেরকে বুঝতে হবে এই যে ক্যান্ডেল স্টিক যেটাকে আমরা বলছি, যেটা ইনভেন্টেড হয়েছিল জাপানে বাই একজন রাইস মার্চেন্ট ছিলেন, যার নাম হচ্ছে মুনেইজা হোমা, এবং যাকে বলা হয় ফাদার অফ ক্যান্ডেল স্টিক। তিনি তৎকালীন সময় চালের ব্যবসা করতে করতে এই ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্ন তিনি সেটা ইনভেন্ট করেছিলেন। পরবর্তীকালে ক্যান্ডেল স্টিক সারা পৃথিবীতে ফেমাস করেন স্টিভ নিশন, এবং বর্তমান দিনে যদি আমরা দেখি তাহলে মোস্ট অফ দ্য ট্রেডার এই ক্যান্ডেল স্টিকের উপরেই কিন্তু তারা নিজেদের অ্যানালিসিসটা করে। এখন এবার আমাদের বুঝতে হবে এই যে ক্যান্ডেল স্টিক যেটা তৈরি হয়, কিভাবে এই ক্যান্ডেল স্টিকটা ফর্ম করে, এটা আমাদের প্রথম বোঝার দরকার। তার পরবর্তী এপিসোডে গিয়ে আমরা বুঝবো যে ক্যান্ডেল স্টিকের যে বিভিন্ন প্যাটার্ন বা গঠন তারা কি বলে, তাদের সাইকোলজি কি বলে, অ্যানাটমি কি বলে। তো আসুন এবার আমরা বুঝি যে যে ক্যান্ডেল স্টিক গুলো তৈরি হয় চার্টের মধ্যে, কিভাবে এগুলো তৈরি হয়, কিভাবে ফর্ম করে, এটা এবার আমাদেরকে বোঝার দরকার। তো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদের যে কিভাবে এই ক্যান্ডেল স্টিকটা ফরমেশন হতে থাকে। তো চলুন আমরা হোয়াইট বোর্ডের মধ্যে বুঝি। প্রথমে আপনাদেরকে বলি যে আমরা যে ট্রেড করি, সেই ট্রেড করার যে জায়গা বা মার্কেট প্লেস তাকে আমরা কি বলি? এক্সচেঞ্জ বলি। এগুলো আমরা আগেও ডিসকাস করেছি যে আপনার সাপোজ এক্সচেঞ্জ, আপনি যে কোনো এক্সচেঞ্জেই কাজ করুন, তাহলে এক্সচেঞ্জে গিয়েই কি হয়, আজকের দিনে অনলাইন এক্সচেঞ্জে গিয়েই সমস্ত স্টক বলুন, কমোডিটি বলুন বা কারেন্সি বলুন, তার লেনদেন, কেনা বেচা যা কিছু হয় সবটাই এক্সচেঞ্জে হয় এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। এই যে এক্সচেঞ্জ আপনারা দেখছেন, এই এক্সচেঞ্জের সাথে কানেক্টেড থাকে বিভিন্ন ব্রোকার। আজকে যে বিভিন্ন ব্রোকিং হাউসগুলো আপনারা দেখছেন, আপনার ন্যাশনাল কিছু দেশের মধ্যে ব্রোকিং হাউস আছে, কিছু ইন্টারন্যাশনাল ব্রোকিং হাউস আছে, তো প্রত্যেকেই কিছু কানেক্টেড কাদের সাথে? এই এক্সচেঞ্জের সাথে। তো আমরা যদি দেখি যে এখানে তাহলে কারা কানেক্টেড, তাহলে ব্রোকার বা ব্রোকিং হাউস তারা কিন্তু কানেক্টেড উইথ দ্য এক্সচেঞ্জ। আমি এখানে উদাহরণ হিসেবে দুটো বা তিনটে ব্রোকার এক্সাম্পল নিচ্ছি। সারা পৃথিবীতে এরকম কয়েক হাজার ব্রোকিং হাউস বা আপনি বলতে পারেন ব্রোকার, তারা কিন্তু কাজ করে এবং তারা এক্সচেঞ্জের সাথে কানেক্টেড। এখন এই যে প্রত্যেকটি ব্রোকার আপনারা দেখছেন, এই প্রত্যেকটা ব্রোকারের কাছে কিন্তু তাদের নিজস্ব নিজস্ব ক্লায়েন্ট আছে, বা বলতে পারেন আপনার আমার মতো ট্রেডার এবং ইনভেস্টর আছে। তাহলে প্রত্যেকের কাছে ক্লায়েন্ট আছে। এখন কি হয় সেটা আমরা ভালো করে বুঝি যে কিভাবে এখানে প্রাইস ম্যাচিং করে এবং কিভাবে কাজ হয়। তাহলে প্রত্যেকের কাছেই ক্লায়েন্ট আছে। ধরে নিচ্ছি ব্রোকার, প্রথম ব্রোকারের কাছে কিছু ক্লায়েন্ট আছে, সেটা লাখে হতে পারে, কোটিতে হতে পারে, সেটা সেই ব্যাপার আমরা যাচ্ছি না। দ্বিতীয় ব্রোকারের কাছেও ক্লায়েন্ট আছে, এবং যে থার্ড ব্রোকার তার কাছেও কিছু ক্লায়েন্ট আছে। এখন ধরে নেওয়া যাক কোনো একটি ইনস্ট্রুমেন্ট, সে ফর এক্সাম্পল আমি স্টকেরই এক্সাম্পল দিচ্ছি, ধরে নেওয়া যাক যে কোনো একটি স্টক দেখা যাচ্ছে যে একটি পার্টিকুলার কোনো স্টক দেখা যাচ্ছে যে এই এই ক্লায়েন্টের কাছেও আছে, এই ক্লায়েন্টের কাছেও আছে, এবং এই ক্লায়েন্টের কাছেও আছে। এখন এই যে ক্লায়েন্ট আছে, প্রথম যে ক্লায়েন্ট, উনি হয়তো স্টকটা কিনেছিলেন 100 রুপিস করে, 100 টাকা করে, আজ থেকে হয়তো 6 মাস আগে তিনি কিনেছেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ডিমান্ড, এই স্টকটা ডিমান্ড বাড়তে 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 আপনার 500 টাকায় এসেছে। মানে এখন অন্য যারা আছেন, যারা এই স্টকটা কিনেননি, ঠিক আছে, তারা এখন 500 টাকা পর্যন্ত এই স্টকের মূল্য দিতে রাজি আছে। তাহলে এই যে যে ক্লায়েন্ট বা ইনি যে ট্রেডার আছেন, তিনি এখন তাহলে কত প্রফিট করছেন?
তাহলে ইনি 400 টাকায় একটা শেয়ার তিনি প্রফিট করছেন। তাহলে তিনি এখন কি চাইবেন? তিনি প্রফিট বুক করতে চাইবেন। তাহলে এই যে ক্লায়েন্ট আছেন, উনি কি করবেন? একটি সেল অর্ডার দেবেন, যেটা চলে যাবে কোথায়? ব্রোকারের সার্ভার। ওকে, তাহলে উনি একটা সেল অর্ডার প্লেস করলেন যে তিনি 500 টাকা করে বিক্রি করতে চান, এবং এই ব্রোকারের সার্ভার থেকে সেই অর্ডারটা কোথায় প্লেসড হয়ে যাবে? এক্সচেঞ্জের সার্ভার। ঠিক অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে এই ব্রোকারের যে ক্লায়েন্ট আছে, উনি এই স্টকটা কিনতে চাইছেন এবং তিনি 500 টাকা দিতে রাজি আছেন। তাহলে এই যে ক্লায়েন্ট, তিনি কি করবেন? তিনি একটি বাই অর্ডার প্লেস করবেন 500 টাকা করে, যে উনি 500 টাকা করে কিনতে চান, এবং সেই অর্ডারটা কোথায় প্লেসড হবে? ব্রোকারের সার্ভার। এবং সেইটি কিন্তু অ্যাকর্ডিংলি চলে যাবে কোথায়? এক্সচেঞ্জের সার্ভার। তাহলে ইনি কিনতে চাইছেন এবং এই ব্যক্তি বিক্রি করতে চাইছেন, এবং দুজনেরই প্রাইস কত? 500 রুপিস। একজন 500 টাকায় বিক্রি করতে চাইছেন, আরেকজন 500 টাকায় কিনতে চাইছেন। এটা হচ্ছে প্রাইস ম্যাচিং। যে মুহূর্তে এই যে প্রাইসটা ম্যাচিং হলো, সেই মুহূর্তে এক্সচেঞ্জে কি হবে? এনাদের ট্রানজাকশনটা হয়ে যাবে, একজনের সেল হয়ে যাবে, একজনের বাই হয়ে যাবে। এবং এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা এবার এখানে আমরা পাই হচ্ছে চার্টিং প্ল্যাটফর্ম। বিভিন্ন রকম চার্টিং প্ল্যাটফর্ম আমরা পেয়ে থাকি। বিভিন্ন রকম চ্যাটিং প্ল্যাটফর্ম, তার মধ্যে অন্যতম চ্যাটিং প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউ। এছাড়াও আপনি যে ব্রোকিং হাউস বা ব্রোকারের সাথে কাজ করছেন, তারাও আপনাকে চার্ট প্রোভাইড করে। অর্থাৎ এই যে চার্টিং প্ল্যাটফর্মগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি, সেই প্ল্যাটফর্মগুলো কানেক্টেড থাকে কাদের সাথে? এই প্ল্যাটফর্ম কানেক্টেড থাকে হচ্ছে এক্সচেঞ্জের সাথে। এবং এক্সচেঞ্জে বাইং সেলিং যে অ্যাক্টিভিটিসই না হচ্ছে, সেই অ্যাক্টিভিটিসটা এখানে কি হচ্ছে? আপনার লিপিবদ্ধ হচ্ছে। সেটা লিপিবদ্ধ কিভাবে হচ্ছে? আসুন আমরা সেটাকে একটু ভালো করে বুঝি। আশা করি যতদূর বললাম এটা ক্লিয়ার হচ্ছে। এবার ধরে নিই, সে ফর এক্সাম্পল, আমি যেমন এক্সাম্পল দিলাম যে কোনো একটি স্টক, ধরে নিন 500 টাকা তার মূল্য। তাহলে 500 টাকায় বিক্রি করার জন্য আমি এখন একটু বেশি সংখ্যক সেলারের উদাহরণ নিচ্ছি। ধরুন 5,000 সেলার 500 টাকা করে স্টকটা বিক্রি করার জন্য তারা কি করেছে? সেল অর্ডার প্লেস করেছে। অ্যাট দ্য সেম টাইম এই স্টকটা 500 টাকা করে কেনার জন্য আপনার দেখা যাচ্ছে 4,000 লোক, 4,000 পিপল আর দেয়ার, যারা সেম স্টকটা 500 টাকা করে কিনতে ইন্টারেস্ট। তাহলে এদের যখনই প্রাইসটা ম্যাচ হচ্ছে, প্রথম ট্রেড এক্সিকিউট হচ্ছে, এবং এই যে 5,000 লোকের মধ্যে যারা 500 টাকা করে বিক্রি করতে চাইছিল, 4,000 লোকের বিক্রি হয়ে গেল। কারণ 4,000 লোক এখানে বায়ার ছিল। তাহলে এই 4,000 লোকের বাই হয়ে গেল। কিন্তু এখনো দেখুন, 4,000 লোকের সেল হয়ে গেলে এখনো 1,000 লোক কিন্তু আপনার রয়েছে যারা 500 টাকা করে সেল করতে। তাহলে প্রথম ট্রেডটা যেটা এক্সিকিউট হলো, আমরা ওটাকে এইভাবে যদি একটা লাইন টেনে বোঝাই, যে ফার্স্ট ট্রেড কততে এক্সিকিউট হলো? 500 টাকায়। তাহলে একটা প্রাইস পেলাম, যেটাকে আমরা বলতে পারি ওপেনিং প্রাইস। এবং এখানে দেখুন, আপনারা যদি ভালো করে দেখেন যে এখন এখানে সেলারের সংখ্যা বেশি, মানে সাপ্লাইটা কিন্তু বেড়ে গেল। 1,000 লোক এখন কি করতে পারে? তারা 500 টাকা করে বিক্রি করতে চাইছে, বাট ডান দিকে কোনো বায়ার। অর্থাৎ যখন সাপ্লাই বেড়ে যাচ্ছে, তখন কি হবে? প্রাইস কি করবে? প্রাইস অটোমেটিক্যালি নিচের দিকে যাবে বায়ার খোঁজার জন্য। কারণ এখানে 1,000 লোক সেল করতে চাইছে। তাহলে প্রাইস অটোমেটিক্যালি এখান থেকে কি করবে? নিচের দিকে কোথায় বায়ার বসে আছে অর্ডার দিয়ে, সেইখানে যাবে। ফর এক্সাম্পল ধরুন দেখা যাচ্ছে যে বায়ার এখানে দেখা যাচ্ছে 450 টাকা করে কেনার জন্য এইখানে সে ফর এক্সাম্পল 10,000 বায়ার বসে আছে, যারা 450 টাকা করে কিনতে ইন্টারেস্টেড, এবং তারা 450 টাকা করে অর্ডার প্লেস করে দিচ্ছে। তাহলে প্রাইস এখানে আসবে। এখানে এই যে 1,000 লোক যারা ছিল, যারা 500 টাকা করে বিক্রি করতে চাইছিল, এখন তাদেরকে হয় ট্রেড থেকে, মানে তাকে অর্ডার ক্যান্সেল করতে হবে, অথবা তাকে কিন্তু 450 টাকা করেই বিক্রি করতে হবে। আমি ধরে নিচ্ছি এরা 450 টাকা করেই বিক্রি করছে। তাহলে এখন যেটা দেখার, এই 1,000 লোকের সেল এক্সিকিউট হয়ে গেল, আর এখানে 10,000-এর মধ্যে 1,000 লোকের বাই হলো। এখন দেখুন 9,000 লোক এবার রিমেইনিং পড়ে থাকলো, যারা 450 টাকা করে কিনতে ইন্টারেস্টেড। কিন্তু এখন লক্ষণীয় বিষয়, আপনার কিন্তু 450 টাকা করে বিক্রি করার জন্য এখন আর কেউ ইন্টারেস্ট দেখাচ্ছে না।
তাহলে যদি 450 থেকে কেউ বিক্রি করতে ইন্টারেস্টেড না থাকে, তো অটোমেটিক্যালি প্রাইস এখন সেলার খুঁজতে উপর উঠবে। কেন? তার কারণ হচ্ছে বায়ার বেড়ে গেছে, বা বলতে পারেন অন্য কথা, এখানে ডিমান্ড কিন্তু অনেক বেশি বেড়ে গেল। তাহলে ডিমান্ড যখন বেড়ে যাবে, প্রাইস অটোমেটিক্যালি ডিমান্ড সাপ্লাই থিওরি অনুযায়ী প্রাইস বাড়বে। অর্থাৎ এখানে যখন 9,000 বায়ার বসে আছে, তো সেখানে কোথায় সেলার আছে সেই ম্যাচিং করার জন্য প্রাইস অটোমেটিক্যালি এখান থেকে উপরের দিকে যাবে, যে সেখানে সেলার খুঁজবে এবং প্রাইস ম্যাচ করবে। তো আমরা ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল, ধরে নিন এখান থেকে 600 টাকা করে বিক্রি করার জন্য ওখানে 20,000 সেলার বসে আছে। তাহলে এখন এই যে 9,000 বায়ার যারা 450 টাকা করে কিনবে বলে ইন্টারেস্টেড ছিল, এখন আইদার তাকে অর্ডার ক্যান্সেল করতে হবে, অথবা তাকে কি করতে হবে, 600 টাকা করে কিনতে হবে। তো আমি এখন ধরে নিচ্ছি এই 9,000 বায়ার 600 টাকা করে কিনছে। তাহলে আপনারা খেয়াল করুন, এই 20,000 লোকের মধ্যে 9,000 এর সেল হয়ে গেল, এদিক থেকে 9,000 লোকের বাই হলো 600 টাকা করে। তাহলে এখনো 11,000 লোক পড়ে থাকলো যারা 600 টাকা করে বিক্রি করতে ইন্টারেস্টেড, বাট দের ইজ নো বায়ার। এখন ওখানে বায়ার, তো অটোমেটিক্যালি প্রাইস আবার দেখুন, এখানে সাপ্লাইটা বেড়ে, প্রাইস এখন আবার কি করবে, বায়ার খুঁজতে নিচে নামবে। তাহলে ধরে নিচ্ছি যে এখানে সে ফর এক্সাম্পল 550 টাকা, 550 টাকায় কেনার জন্য এখানে বায়ার বসে আছে, 550 টাকা কেনার জন্য ধরুন এখানে 25,000 বায়ার বসে আছে। তাহলে এখন এই 11,000 যে সেলার ছিল যারা 600 করে বিক্রি করতে চাইছিল, তাদেরকে হয় অর্ডার ক্যান্সেল করতে হবে, অথবা 550 টাকা করে বিক্রি করতে হবে। তা আমি ধরে নিচ্ছি এই 11,000 বায়ার 550 টাকা করে তাদের যে স্টক আছে সেটাকে বিক্রি করলো। তাহলে 25,000-এর মধ্যে 11,000 লোকের বাই হলো, আর 11,000 লোকের বাই হলো না। এর পরের সিনারিও ঠিক এই ডিমান্ড সাপ্লাই বাড়বে কমবে এই অনুযায়ী প্রাইস উঠবে বা নামবে। কিন্তু এই যে টোটাল ঘটনাটা আমি যদি ধরে নিই, এই যে টোটাল ঘটনাটা অ্যাজ পার টাইম ফ্রেম, আমরা এই ক্যান্ডেল গুলোকে বিচার করি অ্যাজ পার দ্য টাইম ফ্রেম। তাহলে টাইম ফ্রেম এটাকে আমি যদি 15 মিনিটস ধরে নিই, যে 15 মিনিট ধরে মার্কেটে এই ঘটনাটা ঘটেছে, টোটাল যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, এটা ডিউরেশন ধরে নিন 15 মিনিটস। তাহলে 15 মিনিটসে এখান থেকে আমরা কিছু ডেটা পেলাম, এবং এই মার্কেটটা পুরোটাই কিন্তু ডেটা ড্রিভেন মার্কেট। কি কি পেলাম? প্রথম যেটা আমরা পেলাম, যে 500 টাকায় প্রথম ট্রেড হয়েছে, তাহলে আমরা এটাকে বলতে পারি ওপেন প্রাইস। তারপরে প্রাইস নিচে গেছিল 450, সেটাকে আমরা বলতে পারি লো প্রাইস। এবং তারপরে প্রাইস 600 টাকা পর্যন্ত উপরে গেছিল, আমরা বলতে পারি দ্যাট ইজ হাই প্রাইস। এবং লাস্ট 15 মিনিট যখন শেষ হচ্ছে, তখন লাস্ট রেট কত হয়েছে, 550। তো আমরা এই প্রাইসটাকে বলতে পারি ক্লোজিং প্রাইস। তাহলে এই যে ডেটাটা, এই ডেটাটার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে লাস্ট 15 মিনিটে কারা বেশি শক্তিশালী ছিল, না লাস্ট 15 মিনিটে আমরা বলতে পারি এখানে বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল, বা অনেক বেশি সংখ্যায় ছিল। কেন? কারণ এখানে আমরা কি দেখছি, ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা বেশি। ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস বেশি হওয়া মানে কি, মার্কেটে ডিমান্ডটা বেশি ছিল এবং বায়ারের সংখ্যাটা বেশি ছিল। ঠিক এর উল্টো ঘটনা, যদি ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস আপনার বেশি হয়, সে ফর এক্সাম্পল ওখানে এখানে ওপেন করলো, প্রাইস কিছুটা উপরে গেল, তারপর প্রাইস নিচে আসলো এবং এখানে এসে ক্লোজ, তাহলে এটা যদি ওপেনিং প্রাইস হয় এবং এটা যদি ক্লোজিং প্রাইস হয়, তাহলে এই ডেটাটার থেকে আমরা কিন্তু বলতে পারি যে লাস্ট 15 মিনিটে সেলার বেশি অ্যাক্টিভেট ছিল বা সেলারের সংখ্যা বেশি ছিল। তাহলে এই ডেটা পেলে কিন্তু আমরা মার্কেট সম্বন্ধে একটা ধারণা করতে পারি যে মার্কেটে কাদের স্ট্রেংথ বেশি ছিল। এবং এই তথ্যটাই, এবং এই যে ডায়াগ্রাম অনুযায়ী যেটা আপনারা দেখছেন, এটাই যখন চার্টের মধ্যে একটি ক্যান্ডেল আকারে তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি ক্যান্ডেল স্টিক। তার মধ্যে দু ধরনের আমরা ক্যান্ডেল স্টিক দিই। এক পাই হচ্ছে বুলিশ ক্যান্ডেল স্টিক, যার কি হয়, গ্রিন কালার হয়, এবং গ্রিন কালারের ক্যান্ডেল হলে আমরা বলতে পারি যে এখানে ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইসটা বেশি। এবং এই যে ক্যান্ডেলের উপরে বা নিচে এই যে দুটো লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এইটা রিপ্রেজেন্ট করে হাই প্রাইস এবং লো প্রাইস। উপরের দিকে যে প্রাইসটা, উপরের দিকে যতদূর গেছে লাইনটা, সেটা হচ্ছে হাই প্রাইস, এবং নিচে যে লাইনটা গেছে দ্যাট ইজ কল্ড লো প্রাইস, বা এটাকে অন্য কথা আমরা বলি উইক বা শ্যাডো। এবং যদি বিয়ারিশ ক্যান্ডেল হয়, তাহলে কি হবে, বিয়ারিশ ক্যান্ডেলের ঠিক উল্টো হবে, বডি হবে আপনার
রেড কালার, এবং রেড কালার দেখলেই আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস আপনার কম। উইক আপনার দুটো ক্যান্ডেলই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এই হচ্ছে ক্যান্ডেল ফরমেশন, যে এইভাবে আমাদের বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, এবং তার থেকে আমরা মার্কেট সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারি যে এই মার্কেটে কাদের স্ট্রেংথ বেশি ছিল। এবং এর পরবর্তী সময় আমরা পরবর্তী সিরিজগুলোতে শিখব। আজকে আমরা শিখলাম যে ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি, তার পিছনে লজিকটা। এবার আমরা জানবো এই যে ক্যান্ডেল স্টিক গুলো তৈরি হয়, আপনারা দেখবেন যখন আমি পরপর যে এপিসোড গুলো ডিসকাস করব, এই এক একটা ক্যান্ডেলের এক এক রকম সাইকোলজির কারণে এক এক রকম ক্যান্ডেল তৈরি। কখনো দেখা যায় কারোর লং বডি তৈরি হচ্ছে, কখনো দেখি লং শ্যাডো তৈরি হচ্ছে, কখনো দেখা যাচ্ছে ক্যান্ডেলের কোনো বডিই নেই। এবং এই জায়গার থেকে এই ক্যান্ডেল স্টিকই কিন্তু আমাদেরকে বোঝায় যে প্রাইসের মধ্যে রিভার্সাল আসবে কিনা, বা প্রাইস কখনো কোনো জায়গায় ব্রেকআউট করবে কিনা। তো সেই সমস্ত এপিসোড গুলো নিয়ে আমরা পরবর্তী সেশনে পরপর পরপর এপিসোড করে আসবো। আশা করি আজকের সেশনে আপনাদের কিছু শেখাতে পারলাম। বেসিক লেভেলের, টেকনিক্যালের বেসিক লেভেল ফলো করুন, এবং আরো বেশি যদি আরো হাতে কলমে শিখতে চান, তাহলে আপনারা আমাদের ফিনলিঙ্গু একাডেমি যে বিভিন্ন কোর্স আছে, বিভিন্ন টেকনিক্যালস এবং ফান্ডামেন্টালস, এই কোর্সগুলোতে জয়েন করতে পারেন। তার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইট হচ্ছে, আপনারা লিখে নিন www.finlinguacademy.com। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে। কোর্সের জন্য বিভিন্ন রকম কোর্স রয়েছে, যেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, স্টক মার্কেট, কমোডিটি মার্কেট, ফরেক্স মার্কেট, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, সমস্ত ব্যাপারগুলো কিন্তু আলাদা আলাদা কোর্সের মাধ্যমে শেখানো হয়। তো আপনারা যদি মনে করেন অনেক বেশি ভাবে শিখতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকের এই ডিসকাশন বা আজকের এই ভিডিওতে আশা করি বেশ কিছুটা আপনাদেরকে নতুন নলেজ দিতে পারলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিওস আপনাদের আগামী দিনে পছন্দ। অ্যাকর্ডিংলি আমি চেষ্টা করব আপনাদের ডিমান্ডটাকে পূরণ করতে। সবাইকে ধন্যবাদ জানাই, এবং সবাইকে সুস্থ থাকেন এটা বলে আজকের এপিসোড শেষ করছি। এবং ওয়েটিং ফর দ্য নেক্সট এপিসোড, যেমন আপনারা ওয়েট করছেন, সেরকম আমিও নেক্সট এপিসোড তৈরি করার জন্য রেডি হচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।